আচ্ছা, সাইক্লোহেক্সেনের আমরা আগের 5টা ভিডিওতে আমরা বেশ কিছু থিওরিটিক্যাল তত্ত্ব কথা ডিসকাশন করেছি। একটু বোরিং ব্যাপার, অনেকটাই একটু বেশ কচকচানি আছে ওই ব্যাপারগুলো। আজকে আমরা একটু অন্যরকম দিকে কিছু জিনিস ডিসকাশনের চেষ্টা করব। প্রথম আমরা কিছু ফিজিক্যাল প্রপার্টি ডিসকাশনের চেষ্টা করি। প্রথম কোশ্চেনটা হচ্ছে সাইক্লোহেক্সেন কার্বক্সিলিক অ্যাসিড এর অ্যাসিডিটি এর পিকে ভ্যালু কম্পেয়ার করি। মানে কি কম্পেয়ার করব না, সাইক্লোহেক্সেনের কার্বক্সিলিক অ্যাসিড অ্যাক্সিয়াল পজিশনে থাকলে বেশি অ্যাসিডিক হবে না ইকুয়েটোরিয়ালে থাকলে বেশি অ্যাসিডিক হবে। এখন এই কম্পাউন্ডটাকে নিলে একটু প্রবলেম কি না, অ্যাক্সিয়াল ইকুয়েটোরিয়াল কনফর্মার কি করতে পারে না ফ্লিপ করতে পারে, ইন্টার কনভার্সন করতে পারে। তাহলে সেইটা আটকানোর জন্য অ্যাকচুয়ালি আমরা নেব এই ধরনের কম্পাউন্ড, মানে 4 টারসিয়ারি বিউটাইল সাইক্লোহেক্সেন কার্বক্সিলিক অ্যাসিড। 4 টারসিয়ারি বিউটাইল সাইক্লোহেক্সেন কার্বক্সিলিক অ্যাসিড, মানে 4 নম্বর পজিশনে একটা টি বিউটাইল গ্রুপ দেওয়া হলো। যেই দিয়ে দেওয়া হলো তখন এই কনফর্মারটাকে বলবো সিস কনফর্মার আর এইটাকে বলবো ট্রান্স কনফর্মার। কেন না, এখানে টি বিউটাইল বিটা বন্ডে আছে অ্যাবাভ দা প্লেন, CO2H2 বিটা বন্ডে আছে অ্যাবাভ দা প্লেন। 4 টি বিউটাইল দেওয়া মানে টারসিয়ারি বিউটাইল গ্রুপটা অলওয়েজ উইল এক্সিস্ট, অলওয়েজ উইল বি প্লেসড ইন এ ইকুয়েটোরিয়াল পজিশন। তাহলে এইটার উপরে বেস করে এই কনফর্মারটা কি হয়ে গেল না রিজিড হয়ে গেল, মানে ইট উইল নট গো ফর ফ্লিপিং, এ আর কখনো ফ্লিপ করবে না। তখন এই কন্ডিশনে এই কনফর্মারের প্রপার্টি স্টাডি করতে আমরা পারবো, কারণ এই পজিশনে এটা যদি ফিক্সড হয় তাহলে CO2H টা অ্যাক্সিয়াল পজিশনেই ফিক্সড হয়ে গেল। এখানেও তেমন একই রকম ভাবে এই CO2H টা ইকুয়েটোরিয়াল পজিশনেই ফিক্সড হয়ে গেল। তাহলে এইটা এই 4 টারসিয়ারি বিউটাইল গ্রুপটা নেওয়ার মাহাত্ম্য হচ্ছে এইটা, টু স্টপ দ্য ফ্লিপিং অফ দ্য সাইক্লোহেক্সেন so that any particular reactions or physical property of the compound can be studied. তাহলে এইটা হয়ে গেল সিস আইসোমার, এটা হলো ট্রান্স আইসোমার। এবারে এদের যদি আমরা অ্যাসিডিটি বা পিকে যদি কম্পেয়ার করি তাহলে একই রকম ভাবে ফার্স্ট সেমিস্টারের নিয়ম হিসাবে আমরা কি করব না, এদের করেসপন্ডিং কনজুগেট বেসের ছবি স্ট্রাকচারটা ড্র করব। একটা প্রোটন যেই লিবারেট হয়ে গেল তাহলে কি করব না কনজুগেট বেস। কনজুগেট বেসটা কি হয়ে গেল নেগেটিভলি চার্জ CO2 মাইনাস, এবং অ্যাসিডিটি কম্পেয়ার করা হয় কোথায় না অ্যাকোয়াস সলভেন্টে। তাহলে প্লাস কে বেরিয়ে গেল H প্লাস, এখানেও প্লাস কে বেরিয়ে গেল H প্লাস। এবারে আমরা ওই কথাটাই এখানে বলবো যে অ্যাসিডিটি ডিপেন্ড আপন দ্য স্টেবিলিটি অফ দ্য করেসপন্ডিং কনজুগেট বেস। তাহলে এইটা হচ্ছে এই সিস আইসোমারের কনজুগেট বেস, এটা ট্রান্স আইসোমারের কনজুগেট বেস। এদের যদি স্টেবিলিটি দেখি, কোন স্টেবিলিটি দেখবো না সমস্ত স্ট্রাকচার সেম, এখানে কোনো ওই রকম ইলেকট্রন ডোনেটিং গ্রুপ বা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের যে কোনো গল্প নেই। তাহলে দুটো স্ট্রাকচারই সেম। তাহলে কি দেখবো না জল সলভেন্ট কি করে একের স্টেবিলিটি করতে পারে। তাহলে একটা নেগেটিভ চার্জড স্পিসিসকে জল কি করবে না অ্যাকোয়েটেড করবে। অ্যাকোয়েটেড করা মানে কি সলভেট করা, মানে ওয়াটার মলিকুল একে কি করবে সারাউন্ডিং করবে। এইটাকে এই CO2 মাইনাস একে ওয়াটার মলিকুল অ্যাকোয়েটেড করা মানে কি একে ঘিরে ধরবে, সারাউন্ড করবে। ঘিরে ধরা মানে বেসিক্যালি তাহলে অ্যাক্সিয়াল কার্বক্সিলেটকে যদি ওয়াটার ঘিরে ধরে তাহলে এর এফেক্টিভ সাইজ কি হবে বাড়বে। তাহলে এরও এফেক্টিভ সাইজ বাড়বে, এরও এফেক্টিভ সাইজ বাড়বে। অ্যাক্সিয়াল পজিশনে যে এফেক্টিভ সাইজ বাড়লো তাহলে কি হবে না 1,3 ডাইঅ্যাক্সিয়াল ইন্টারঅ্যাকশনটা বাড়বে।
ফলে সিস্টেম বিকেম আনস্টেবল খানিকটা। কিন্তু ইকুয়েটোরিয়ালে CO2 টা সলভেট যদি হয়, সাইজ বাড়লে এর কোনো প্রবলেম নেই। তাহলে এ সলভেশন হলে কোনো প্রবলেম নেই, কিন্তু অ্যাক্সিয়ালটা সলভেট হলে এফেক্টিভ সাইজ বাড়ছে, 1,3 ডাইঅ্যাক্সিয়াল ইন্টারঅ্যাকশন বাড়বে, ফলে এটা আনস্টেবল হবে। তাহলে দুটো কনজুগেট বেসের মধ্যে এখন কে আনস্টেবল? না এই সিসটা আনস্টেবল। তাহলে ট্রান্সটা বেশি স্টেবল। তাহলে অ্যাসিডিটি বেশি কার? না ট্রান্স 4-টি বিউটাইল সাইক্লোহেক্সেন কার্বক্সিলিক অ্যাসিড, এর অ্যাসিডিটি বেশি বা এর পিকে ভ্যালু কম। এইটা আমরা এইভাবে এক্সপ্লেন করতে পারি। ঠিক একই রকম ভাবে আমরা যদি সাইক্লোহেক্সেন অ্যামিন কম্পাউন্ডের বেসিসিটি কম্পেয়ার করি, যে 4-টি বিউটাইল সাইক্লোহেক্সাইল অ্যামিন, 4-টি বিউটাইল সাইক্লোহেক্সাইল অ্যামিন, তার বেসিসিটি করব কম্পেয়ার সিস এবং ট্রান্স আইসোমার। তাহলে এই 4-টি বিউটাইল ইকুয়েটোরিয়াল, সিস মানে হচ্ছে এইটা সিস 4 টারসিয়ারি বিউটাইল সাইক্লোহেক্সাইল অ্যামিন, আর এইটা হবে ট্রান্স আইসোমার, এই ট্রান্স 4 টারসিয়ারি বিউটাইল সাইক্লোহেক্সাইল অ্যামিন। এদের বেসিসিটি কম্পেয়ার করব। বেসিসিটি কম্পেয়ার করার একদম গোড়ার দিকের কি নিয়ম? না এদের করেসপন্ডিং কনজুগেট অ্যাসিডের স্টেবিলিটি। তাহলে প্রোটনেশন হয়ে কি তৈরি হবে? কনজুগেট অ্যাসিড NH3+। এখানেও প্রোটনেশন হয়ে কনজুগেট অ্যাসিড কি তৈরি হবে? NH3+। যেই তৈরি হলো, কনজুগেট অ্যাসিডের স্টেবিলিটি সেম, জল কি করতে চাইবে? সলভেট করতে চাইবে। তাহলে অ্যাক্সিয়ালকে সলভেট করলে এফেক্টিভ সাইজটা বাড়বে, 1,3 ডাইঅ্যাক্সিয়াল ইন্টারঅ্যাকশনটা বাড়বে, ফলে আনস্টেবল হবে। কিন্তু ইকুয়েটোরিয়ালটা অনেক ভালোভাবে সলভেটেড হবে, ফলে এ বেশি স্টেবল হবে। তাহলে যার কনজুগেট অ্যাসিড বেশি স্টেবল, সে কি হয়? মোর বেসিক। তাহলে এই ট্রান্স 4-টি বিউটাইল সাইক্লোহেক্সাইল অ্যামিন কি হবে? না মোর বেসিক। তাহলে এই দুটো জিনিস আমরা একদম গোড়ার দিকে ডিসকাশন করলাম। নেক্সট দেখ আমরা এই সাইক্লোহেক্সেন সিস্টেমের আমরা কিছু রিঅ্যাকশন স্টাডি করব। এই পার্টটাকে বলা হবে ডায়নামিক স্টিরিওকেমিস্ট্রি। এই যে পার্টটা এখন থেকে আমরা ডিসকাশন করব, দ্যাট উইল বি কল্ড ডায়নামিক স্টিরিওকেমিস্ট্রি। প্রথমেই আমরা একটা ইটু রিঅ্যাকশন স্টাডি করি, একটা এলিমিনেশন রিঅ্যাকশন, বায়োমলিকুলার ইটু রিঅ্যাকশন অন সাইক্লোহেক্সেন সিস্টেম। এটা একটা মাইলস্টোন এক্সাম্পল। কি না, এই দুটো কম্পাউন্ড এইভাবে ড্র করা হয়, Cl, আরেকটা কম্পাউন্ড Cl। এই সাইক্লোহেক্সেন এখানে বিলো দা প্লেনে কে আছে? একটা আইসোপ্রোপাইল গ্রুপ, তার উপরে অ্যাবাভ দা প্লেনে মিথাইল আছে, এখানে ক্লোরিনটা আছে অ্যাবাভ দা প্লেন। এই কম্পাউন্ডকে সোডিয়াম ইথক্সাইড দিলে কি হবে? এটা একই রকম স্ট্রাকচার, শুধু ক্লোরিন অ্যাবাভ দা প্লেনের বদলে এখানে কোথায় আছে? বিলো দা প্লেন। একেও যদি NaOH দ্বারা হিট করা হয় তাহলে কি হবে? এই দুটো কম্পাউন্ডের একটা নাম আছে, এই কম্পাউন্ডকে বলা হয় মেনথাইল ক্লোরাইড, MENTHYL, মেনথাইল ক্লোরাইড। আর এইটাকে বলা হয় নিওমেনথাইল ক্লোরাইড, নিওমেনথাইল ক্লোরাইড। এটা মেনথাইল ক্লোরাইড আর একটা নিওমেনথাইল ক্লোরাইড। কি হবে? প্রথমেই বলি এই রিঅ্যাকশনটা একটা ইটু রিঅ্যাকশন। ইটু রিঅ্যাকশন মানে বিটা এলিমিনেশন রিঅ্যাকশন, মানে হাইড্রোজেন হ্যালাইডের এলিমিনেশন হবে। তার মানে এটাকে বলবো বিটা এলিমিনেশন। কত রকমের নাম বলতে পারি, আবার বলবো ডি হাইড্রো
হ্যালোজিনেশন মাইনাস এইচএক্স বেরিয়ে যাবে, বেস ক্যাটালাইজড বিটা এলিমিনেশন বা ডিহাইড্রোহ্যালোজিনেশন। তাহলে ক্লোরিনটা হ্যালোজেন, তার বিটা পজিশন থেকে হাইড্রোজেনকে নিয়ে বেরোবে, এই তাহলে কি তৈরি হবে না ডবল বন্ড করবে, এটা হচ্ছে গিয়ে মানে মেন বক্তব্য। তাহলে ক্লোরিনের সাপেক্ষে এইটা আলফা পজিশন, এটাও বিটা পজিশন, এটাও বিটা পজিশন, আমি একটা কম্পাউন্ড নিয়ে বলছি। তাহলে কোশ্চেনটা কি এলো, তাহলে এখানেও একটা হাইড্রোজেন আছে, এখানে দুটো হাইড্রোজেন আছে, এইচ এইচ, এখানে একটা এইচ আছে। তাহলে কি কোশ্চেন আসবে, এই HCl নিয়ে মানে যদি বেরিয়ে যায় এখানে ডবল বন্ড হতে পারে, এই HCl নিয়ে যদি বেরিয়ে যায় এখানে ডবল বন্ড হতে পারে, ওখানেও ঠিক তাই একই রকম। তাহলে আমাদের এখন বুঝতে হবে যে কোনটা হবে, কি পসিবিলিটি, সেটাই আমরা স্টাডি করব। এখন প্রাইমারি একদম যেটা মেন কি বক্তব্য, যে রিঅ্যাকশনটা হবে E2 রিঅ্যাকশন, তার মানে তার একটা স্টিরিওকেমিক্যাল রিকোয়ারমেন্ট আছে, কি সেটা না অ্যান্টি, এটাই হচ্ছে একদম এই প্রবলেমের মানে সেন্টার অফ অ্যাট্রাকশন, যে E2 মানে অ্যান্টি এলিমিনেশন হবে, মানে ডিহাইড্রোহ্যালোজিনেশন হবে, কিন্তু H and X during the elimination process H and X must be anti-periplanar, না হলে E2 রিঅ্যাকশন হবে না। আমরা সেই জন্য বলেছিলাম E2 রিঅ্যাকশন স্টিরিও স্পেসিফিক। তাহলে এই কম্পাউন্ডের প্রপারলি আমাকে সাইক্লোহেক্সেন চেয়ার কনফর্মার ড্র করতে হবে, মাল্টিপল বিটা হাইড্রোজেন আছে, এখানেও আছে এখানেও আছে, কিন্তু খুঁজতে হবে কোন বিটা হাইড্রোজেন ক্লোরিনের সাথে অ্যান্টিতে আছে, সেটাকে নিয়েই এলিমিনেশন রিঅ্যাকশনটা হবে এবং সেইভাবেই প্রোডাক্টের জিওমেট্রিটা হবে। তাহলে আমি যদি এইটাকে মুছে দিয়ে এই এক এক করে আমি যদি দেখি যে কি হবে, তাহলে প্রথমে যে কাজটা আমাকে করতে হবে, নিয়মটা হচ্ছে এইটা, দেখ এইভাবে যেভাবে আমি ড্র করছি সেইভাবেই ড্রটা তোরা করবি। এখন এইখানে মিথাইল, এখানে আছে আইসোপ্রোপাইল। এখন এই আইসোপ্রোপাইল গ্রুপটা এই বন্ডটা আছে মানে এটা হচ্ছে বিলো দা প্লেন, বিলো দা প্লেন। এখন একটা সাইক্লোহেক্সেনের বিলো দা প্লেন মানে দেখ এই বন্ডটা বলতে পারি বিলো দা প্লেন, আবার এই বন্ডটাকেও বলতে পারি বিলো দা প্লেন, তাহলে এটাও বিলো দা প্লেন, এটাও বিলো দা প্লেন। কিন্তু আইসোপ্রোপাইল গ্রুপটা যেহেতু একটা বাল্কি গ্রুপ, বাল্কি গ্রুপ অলওয়েজ প্রেফারস টু বি ইকুটোরিয়াল, তাহলে এইটা কি হতে হবে বিলো এবং ইকুটোরিয়াল, কিন্তু এইটা কি বিলো এন্ড অ্যাক্সিয়াল, তাহলে এইটা হবে না, তাহলে এই রকম পজিশনটা হবে বিলো এবং কি ইকুটোরিয়াল। তাহলে এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, মানে এই পজিশনটাও যা, এটাও তা, এটাও তা, কোনো প্রবলেম নেই, আমার খুশি যে কোনো জায়গাতে আমি দিতে পারি। তাহলে কেউ যদি বলি যে আমি এই জায়গাটাতে দিই, এই আমার আইসোপ্রোপাইলটা এসে গেল কোথায়, সরি এটা মানে আলফা, এই বন্ডটা হচ্ছে বন্ডটা আলফা, মানে আলফা বিটা মানে হচ্ছে বিলো আলফা, তাহলে এটা আলফা এবং ইকুটোরিয়াল হয়ে গেল। তাহলে অটোমেটিক্যালি দেখ এটা যদি 1 নম্বর ধরি 2 3 4, তাহলে 1 2 3 4, 4 এ মিথাইলটা কোথায় আছে অ্যাবাভ দা প্লেন, তাহলে এটা এই অ্যাবাভ দা প্লেনে হয়ে গেল, তাহলে এটাও ইকুটোরিয়াল, এটাও ইকুটোরিয়াল, খুব সুন্দর, কোনো আর প্রবলেম থাকলো না। এবারে যেই নাম্বারিংটা করেছি 1 2 3 4, তাহলে এই 1 2 3 4, তাহলে এটা হচ্ছে 2, 2 এ ক্লোরিনটা কোথায় আছে অ্যাবাভ দা প্লেন, তাহলে এই ক্লোরিন অ্যাবাভ দা প্লেন। তাহলে এই স্ট্রাকচারটা আমরা ড্র করে ফেললাম এইভাবে, ক্লোরিনটা অ্যাবাভ দা প্লেন, তাহলে সবাই কোথায় চলে এলো ইকুটোরিয়াল। এখন কোশ্চেন হচ্ছে ক্লোরিনটা যেই এখানে
এইভাবে ড্র করতে গেলে এই স্ট্রাকচারটা আসে। ক্লোরিনটাকে যে ইকুইটোরিয়ালে দিলাম, এই ক্লোরিনের সাপেক্ষে এই হাইড্রোজেনটা বিটা, এই দুটো হাইড্রোজেন বিটা, কিন্তু কোনো বিটা হাইড্রোজেন এই ক্লোরিনের সাপেক্ষে কিন্তু অ্যান্টি নয়। কোনো বিটা হাইড্রোজেন এটাও এর সাথে অ্যান্টি নয়, এই দুটো এর সাথে অ্যান্টি নয়। কারণ অ্যান্টি হতে হলে ক্লোরিনকে অ্যাক্সিয়ালে থাকতেই হবে। মানে সাইক্লোহেক্সেনের অ্যান্টি মানে এই বন্ডের সাথে এইটা অ্যান্টি, এইটা অ্যান্টি, এরকমই হতে হবে। তাহলে অ্যাক্সিয়ালে থাকতেই হবে। তাহলে ক্লোরিন তো এখানে ইকুইটোরিয়াল, তাহলে ক্লোরিনের সাথে দুপাশে বিটা হাইড্রোজেন থাকলেও কেউ কিন্তু অ্যান্টি নয়। তাহলে এই কনফর্মারটা রিঅ্যাকশন করতে পারবে না, E2 রিঅ্যাকশন করতে পারবে না। মজাটা দেখ, তাহলে কি হবে? তাহলে এই কনফর্মারটা ফ্লিপ করবে, ফ্লিপ করলে স্ট্রাকচারটা কি আসবে? এই স্ট্রাকচারটা প্রথমে এলো, তাহলে কি এলো না দেখ, ফ্লিপ করলে কিটা হবে? এটা এই উঠলো, এটা এই নামলো। তাহলে এটা যদি এই উঠে, তাহলে এক নম্বরটা এইটা 2 3 4 5 6, এই প্রথম আমি না মানে নাম্বারিংটা করলাম। তাহলে 2 এর ক্লোরিনটা এই এলো, 4 এর মিথাইলটাও এই এলো, আর এই 1 এর আইসোপ্রোপাইল গ্রুপটা কোথায় আসবে? এটা ছিল নিচে, এই আসছে আইসোপ্রোপাইল, এই কনফর্মারটা এলো। তাহলে এই আমার 1, দেখ 1 এ আইসোপ্রোপাইল ছিল কোথায়? নিচে, 2 এ এই ক্লোরিনটা উপরে, 4 এ মিথাইলটা উপরে। এখন এ যে ফ্লিপ করে এইটা এলো, আমরা দেখতে পাচ্ছি সমস্ত সাবস্টিটিউয়েন্টটা কোথায় গেল? অ্যাক্সিয়ালে। তার মানে এই কনফর্মারের এনার্জিটা এক্সট্রিমলি হাই, কিন্তু কিছু করার নেই। তাহলে এই ফ্লিপিং এর যদি আমরা ইকুইলিব্রিয়াম পপুলেশনটা বলি, এরকম একটা সাইন অ্যাকচুয়ালি দেবো, মানে এইটাই ম্যাক্সিমাম পপুলেটেড, এই পপুলেশনটা অত্যন্ত কম। তাহলে এই যে সবথেকে কম পপুলেশন ওয়ালা যে কনফর্মারটা তৈরি হলো, এই কনফর্মারে কিন্তু দেখ অ্যাটলিস্ট এইখানের এই হাইড্রোজেনটা ক্লোরিনের সাথে অ্যান্টি নয়, কিন্তু এই হাইড্রোজেনটা এই সিএল এর সাথে অ্যান্টি। তাহলে কি হবে? এর পপুলেশনটা খুব কম হলেও যেহেতু এখানে প্রপার স্টিরিওকেমিক্যাল রিকোয়ারমেন্ট আমরা পেয়ে যাচ্ছি, ফলে এই ইথক্সাইড মাইনাসটা এইটাকে খেয়ে নিল, এই অ্যাটাক করলো, এই আমার বেরিয়ে গেল, ফলে এই ডবল বন্ডটা তৈরি হয়ে গেল, এই মিথাইলটা এখানে, এই আইসোপ্রোপাইলটা এখানে। এইটাকে রিঅ্যাকট্যান্ট মানে যেমন ছিল তেমন করে আমি যদি আঁকি, এই আর এই ডবল বন্ড পড়ে গেল। তাহলে এই অনলি ওয়ান প্রোডাক্ট। এবারে কেউ বলবি যে স্যার এইটার পপুলেশন তো খুবই কম, এইটাকেই বলা হয় ডাইনামিক ইকুইলিব্রিয়াম। এই দুটো কনফর্মারের মধ্যে ধর এই কনফর্মারটা 99.9% পপুলেটেড, কিন্তু এটা যেই 0.1% পপুলেশন, এটার উপরে রিঅ্যাকশন যেই হচ্ছে, ইকুইলিব্রিয়ামটা অল্প অল্প করে এদিকে শিফট করছে, কারণ রিঅ্যাকশন এর উপরে হবে না, কারণ এখানে ক্লোরিন আর হাইড্রোজেন অ্যান্টি রিকোয়ারমেন্টটা নেই। এটাই হচ্ছে বিউটি। মেথাইল ক্লোরাইডের যে কনফর্মারটা হাইলি স্টেবল, সেই কনফর্মারটা রিঅ্যাকশন করবে না, বা যে কনফর্মারটা হাইলি পপুলেটেড সে রিঅ্যাকশন করছে না। ইট ইজ কনভার্টেড টু হাই এনার্জি লো পপুলেটেড কনফর্মার, যার মধ্যে ক্লোরিনের সাথে অনলি ওয়ান হাইড্রোজেন অ্যান্টি, তাহলে সেটাই রিঅ্যাকশন করছে, করে একটা প্রোডাক্টই তৈরি করছে। সেই প্রোডাক্টটার স্ট্রাকচারটা হচ্ছে এইটা। তাহলে এইটা গেল গিয়ে কোনটা প্রবলেম না, এইটা হচ্ছে গিয়ে এই আমাদের মেথাইল ক্লোরাইড। আমি যদি এখন এই নিওমেনথাইলটাকে পাশাপাশি এখানে একটু দেখি, তাহলে নিওমেনথাইলের স্ট্রাকচারটা দেখ, সবই ঠিক ছিল, এই মিথাইল
শুধু এখানে ক্লোরিনটা কোথায় ছিল, বিলো দা প্লেন, এই ছিল ক্লোরিনটা। যে এই ক্লোরিনটাকে বিলো দা প্লেন ড্র করলাম নিওমেনথাইল ক্লোরাইড, তখন এই হাইড্রোজেনটাও অ্যান্টি আর এই হাইড্রোজেনটাও অ্যান্টি, এটাও অ্যান্টি এটাও অ্যান্টি, এই দুটো বিটা হাইড্রোজেনই অ্যান্টি, এটাই স্টেবল কনফর্মার। তাহলে OET মাইনাস এটাকেও খেতে পারে, OET মাইনাস এই এইচটাকেও খেতে পারে, খেয়ে নিয়ে এটা বেরিয়ে যেতে পারে। তাহলে আমরা কি প্রোডাক্ট পেতে পারি, এই মিথাইল এইটা, এটাকে খেয়ে নিলে এই ডবল বন্ড প্লাস যদি ওইটাকে খেয়ে নেয় তাহলে এই ডবল বন্ড, এইটাকে যদি আমরা প্ল্যানার স্ট্রাকচারে ড্র করি তাহলে এইটা প্লাস এইটা, এই রকমই দুটো প্রোডাক্ট আমরা পেতে পারি। তাহলে নিওমেনথাইল থেকে আমরা দুটো প্রোডাক্ট পাচ্ছি, কিন্তু মেনথাইল ক্লোরাইড থেকে আমরা একটাই প্রোডাক্ট পাচ্ছি। এইটাই হচ্ছে খুব সুন্দর একটা एग्जांपल যে এই ডাইনামিক স্টিরিওকেমিস্ট্রি বলতে আমরা কি বুঝছি, এইটা তার একটা ক্লাসিক एग्जांपल। তাহলে এইটা গেল একটা E2 রিঅ্যাকশনের ক্লাসিক एग्जांपल। আমরা এবারে যদি একটা SN2 রিঅ্যাকশন, সাবস্টিটিউশন রিঅ্যাকশনের কথা আমরা পড়ি সাইক্লোহেক্সেন সিস্টেম, কি সেটা না, সিস এন্ড ট্রান্স সাইক্লোহেক্সেন 2 অ্যাসিটোক্সিটোসাইলেট, সাইক্লোহেক্সেন 2 অ্যাসিটোক্সিটোসাইলেট, মানে এই সাইক্লোহেক্সেন এখানে আছে OAC, এখানে আছে OTS, সাইক্লোহেক্সেন 2 অ্যাসিটোক্সিটোসাইলেট। এর কি রিঅ্যাকশন স্টাডি করব না, অ্যাসিটোলিসিস, সোডিয়াম অ্যাসিটেট দিয়ে অ্যাসিটোলিসিস স্টাডি করব। মানে মেন বক্তব্যটা OTS টা বেরিয়ে যাবে, OAC টা ঢুকবে, OTS টা বেরিয়ে যাবে, OAC টা ঢুকবে। এখন আমরা যদি সিস কনফর্মারটা নেই, মানে এই OTS এই OAC, সিস এখানে OAC মাইনাস দিলে কি হবে, তাহলে আমরা আঁকি স্ট্রাকচারটা সাইক্লোহেক্সেন। তাহলে সিস মানে এইখানে দিলাম OTS, এই দিলাম OAC, কোনো প্রবলেম নেই। এবারে OAC মাইনাস SN2 রিঅ্যাকশন করে সাইক্লোহেক্সেন সিস্টেমে SN2 রিঅ্যাকশন করার মানে হচ্ছে যে দেখ, যদি কোনো লিভিং গ্রুপ অ্যাক্সিয়ালে থাকে তাহলে নিউক্লিওফাইলটা ইকুটোরিয়াল দিয়ে অ্যাপ্রোচ করবে, বেরিয়ে যাবে, এটা হচ্ছে নিয়ম SN2 রিঅ্যাকশন। আর যদি সাইক্লোহেক্সেনে লিভিং গ্রুপটা ইকুটোরিয়ালে থাকে তখন নিউক্লিওফাইলটা অ্যাক্সিয়াল দিয়ে অ্যাপ্রোচ করবে, এটা বেরিয়ে যাবে। এই দুটো অ্যাপ্রোচের মধ্যে এই অ্যাপ্রোচটা ফেভারেবল, নিউক্লিওফাইলের অ্যাক্সিয়াল অ্যাপ্রোচটা আনফেভারেবল। নিউক্লিওফাইলের অ্যাক্সিয়াল অ্যাপ্রোচ আনফেভারেবল, তার কারণ অ্যাক্সিয়াল দিয়ে অ্যাপ্রোচ করলে ও ওই 1,3 ডাইঅ্যাক্সিয়াল ইন্টারঅ্যাকশনকে ফেস করবে। আর মানে সেই জন্যই এই কনফর্মারটা একটা খুব প্রপার কনফর্মার, যে এইখানে OTSটা লিভিং গ্রুপটা অ্যাক্সিয়ালে আছে, ফলে জাস্ট OAC মাইনাস ইকুটোরিয়ালে অ্যাটাক করলো, আমরা এই প্রোডাক্টটা পেয়ে গেলাম, OAC এই পেয়ে গেলাম। এটাকে একটু অন্যভাবে বলি, এই কম্পাউন্ডটা অপটিক্যালি অ্যাক্টিভ টসাইলেট, এখান থেকে যে প্রোডাক্টটা পাচ্ছি অ্যাসিটোলিসিসে, দ্যাট ইজ অলসো অপটিক্যালি অ্যাক্টিভ ডাইঅ্যাসিটেট, মানে এইটা তো ট্রান্স আইসোমার হয়ে গেল, যে এই যে OAC দুটোই কোথায় থাকলো, ইকুটোরিয়াল, ফলে এটা কাইরাল অপটিক্যালি অ্যাক্টিভ। সো অপটিক্যালি অ্যাক্টিভ আমরা এই প্রোডাক্টটা পেয়ে গেলাম। এবারে যদি আমার ট্রান্স আইসোমার হয় তখন রিঅ্যাকশনটা কি হবে, ট্রান্স আইসোমার তার মানে এইটা হচ্ছে এই রকম, এইটা OTS আর এইটা OAC। বেশ, তাহলে আমরা ছবি আঁকি, এই OTS এই OAC, এই ছবিটা হলো ট্রান্স আইসোমারের।
এখানে ওএসি মাইনাস অ্যাটাক করতে হবে অ্যাক্সিয়ালে, কিন্তু আমরা জানি অ্যাক্সিয়ালে নিউক্লিওফাইলের অ্যাপ্রোচটা স্টেরিক্যালি হিন্ডার্ড, স্টেরিক্যালি বাধা পাবে, হবে না। তাহলে কি হবে, এই ট্রান্স আইসোমারটা রিঅ্যাকশন করবে না, মানে ট্রান্স আইসোমারের এই কনফর্মেশনটা রিঅ্যাকশন করতে পারবে না, ইট উইল ফ্লিপ। ও কি করবে, ফ্লিপ করবে। ফ্লিপ করলে কি হবে, দেখ এইটা এলো, এইখানে ওটিএসটা এই এলো, ও সিওসিএইচটাকে খুলে লিখলাম, এটা এরকম এলো, ছিল ই ই, যেই ফ্লিপ করলো কি এলো, এ এ, এইটা এলো। যেই এইটা এলো ডিউরিং অ্যাসিডোলিসিস, এ কি করবে না, নেবারিং গ্রুপ পার্টিসিপেশন, এনজিপি। দেখ ঠিক ওটিএস এর সঙ্গে এই অক্সিজেনের লোন পেয়ারটা যেন অ্যাজিড পেছন দিকে পড়ে গেছে, একদম প্রপার স্টিরিওকেমিক্যাল রিকোয়ারমেন্টটা হয়ে গেল, ফলে এই ওটিএসটা হয়ে গেল, এনজিপি হয়ে গেল। এনজিপি যেই হলো, তাহলে এনজিপি হওয়ার পরে কনফর্মারটা, সরি, যে স্ট্রাকচারটা আসবে সেটা কেমন না, এই 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 ও সি ডবল বন্ড, এটা ইকুইটোরিয়াল বন্ড হবে, এই সিএইচসি প্লাস, এইটা এই স্ট্রাকচারটার উপরে এবারে কি হবে, এনজিপির পরে ওএসি মাইনাস যদি এখানে অ্যাটাক করে এই খুলে গেল, তখন কি স্ট্রাকচারটা এলো না, এটা আবার খুলে হয়ে গেল ওএসি, এই বন্ডটা যেহেতু ইকুইটোরিয়াল, তাহলে এইটাকে এখন কিছু করার নেই, অ্যাক্সিয়ালে অ্যাপ্রোচ করতেই হবে এইটা। আর যদি ওএসি মাইনাস এখানে অ্যাটাক করতে চায়, তাহলে এই বন্ডটা তো অ্যাক্সিয়াল, এটা এই এলো, এটা এই স্টেবিলিটি পাবে, তাহলে এইটাকে হতে হবে ইকুইটোরিয়াল, এই এই এই, তখন এইটা ওএসি, এটাও ওএসি, এইটা। এবারে এই মলিকুলটাকে যদি আমরা 120 ডিগ্রি রোটেট করাই এদিকে, তাহলে দেখ এই স্ট্রাকচারটা আসে, এই এইটা ওএসি, এটাও ওএসি, এটা এই আসে, এইটা ডাইঅ্যাক্সিয়াল, এটা এইভাবে থাকবে না, এ কি করবে না, ফ্লিপ করবে। এই যদি ফ্লিপ করে তাহলে কি আমার হবে, এটা এই উঠবে, এটা এই নামবে, তখন এইটা আসবে ওএসি, এটাও আসবে ওএসি। ভালো করে খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবি, তাহলে একদমও বুঝতে পারবি না। তাহলে এই দুটোর মধ্যে কি সম্পর্ক এলো, দেখ এরা একে অপরের মিরর ইমেজ, দে আর মিরর ইমেজ টু ইচ আদার, তাহলে কি দে আর রেসিমিক মিক্সচার। তাহলে বিউটিটা কি হলো না, 2 অ্যাসিডঅক্সি সাইক্লোহেক্সেন, 2 অ্যাসিডঅক্সি টসাইলেট, এই যে 2 অ্যাসিডঅক্সি টসাইলেট, তার সিস কনফর্মারটাকে নিয়ে, সিস আইসোমারটাকে নিয়ে যদি অ্যাসিডোলিসিস করি, অপটিক্যালি অ্যাক্টিভ থেকে অপটিক্যালি অ্যাক্টিভ ডাইঅ্যাসিডেট পাচ্ছি, নরমাল এসএন2 রিঅ্যাকশন, কোনো প্রবলেম নেই। কিন্তু যে ট্রান্স আইসোমারটাকে নিয়ে করছি, তখন এনজিপি থ্রু দিয়ে গেল, এনজিপি থ্রু দিয়ে গেলে দুটো প্রোডাক্ট তৈরি হচ্ছে, সেই দুটো প্রোডাক্টের মধ্যে রিলেশনশিপ কি, দে আর এনানসিওমার অফ ইচ আদার, সো রেসিমিক মিক্সচার পাচ্ছি। তাহলে সিস থেকে আমরা পাচ্ছি অপটিক্যালি অ্যাক্টিভ, ট্রান্স থেকে পাচ্ছি অপটিক্যালি অ্যাক্টিভ, কিন্তু সেটা রেসিমিক, ফলে অপটিক্যাল অ্যাক্টিভিটি দেখাবে না। তার মানে দেখ আমরা কি শিখলাম, মানে টেক হোম মেসেজটা কি, টেক হোম মেসেজটা হচ্ছে এইটাকে আমরা একটু এক্সপ্লেন করি, দিস ইজ কল্ড ডাইনামিক স্টিরিওকেমিস্ট্রি। ডাইনামিক মানে একটা জিনিস মোশনে আছে, মানে সাইক্লোহেক্সেন সিস্টেম এই যে ফ্লিপ করতে পারে, সেই ফ্লিপিংটা রিঅ্যাকশনের প্রয়োজনে ফ্লিপ করে একটা কনফর্মার রিঅ্যাকশন করতে পারছে না, কিন্তু অন্য কনফর্মারটা রিঅ্যাকশন করতে পারছে ফ্লিপ করার পরে, সেটাই আমরা এই E2 রিঅ্যাকশন থেকেও বুঝতে পারছি, আর এই SN2 অ্যাসিডোলিসিস রিঅ্যাকশন থেকেও বুঝতে পারছি। কারণ এখানেও সিস কনফর্মারটা ডাইরেক্ট রিঅ্যাকশন করলো, ট্রান্সটা এটা ইকুইটোরিয়াল মোস্ট স্টেবল কনফর্মার, এ রিঅ্যাকশন করতে পারছে না, এ কি করছে,
ফ্লিপ করে অ্যাক্সিয়াল অ্যাক্সিয়াল হুইচ ইজ আনস্টেবল, যার পপুলেশন খুবই কম হলেও সেই কম পপুলেশন ওয়ালা কম্পাউন্ডটাই কিন্তু রিয়াকশনটাকে ড্রাইভ করে নিয়ে যাচ্ছে, ফলে আস্তে আস্তে ইকুইলিব্রিয়ামটা কিন্তু এদিকে শিফট করছে। এটাকেই বলা হয় ডায়নামিক ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়ামটা স্ট্যাটিক নয়, এটাকে ডায়নামিকে আছে। এই জিনিসটাকেই আমাদের আরো বিভিন্ন জায়গাতে স্টাডি আমরা করব, পরবর্তী রিয়াকশন আরো আমরা পড়ব। সাইক্লোহেক্সেন সিস্টেমে এই ধরনের রিয়াকশন